আমাদের বিসিএস এর প্রশ্ন সলভ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা 49তম বিসিএস এর আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্নগুলো সলভ করব এবং বরাবরের মতো এমন ভাবে আমরা সলভ করব যেন একটা এমসিকিউ পড়ার সঙ্গে সঙ্গে আমাদের 10 থেকে 12টা এমসিকিউ পড়া হয়ে যায়। তাহলে চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন আমাদের, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট অর্থাৎ ন্যাটো সেটা কত সালে স্বাক্ষরিত হয়? এই চুক্তিটা স্বাক্ষরিত হয় কত সালে? 1949 সালে। তাহলে এখন আমাদের এই প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যাগুলো আমরা পড়ে নিব। প্রথম লাইনটা একটু খেয়াল করেন যে কোন চুক্তির মাধ্যমে ন্যাটো প্রতিষ্ঠিত হয়। ন্যাটো প্রতিষ্ঠিত হয় কিন্তু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে। তাহলে কোন চুক্তির মাধ্যমে? উত্তর আটলান্টিক। এবং এই নামটা কিন্তু তার নামের মধ্যেই লুকিয়ে আছে যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক মানেই তো উত্তর আটলান্টিক। তাহলে উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে যেই চুক্তিটা স্বাক্ষরিত হয় ওয়াশিংটনে। ওকে, 1949 সালের 4 এপ্রিল। প্রতিষ্ঠাতা সদস্য ছিল টোটাল 12টা দেশ, কিন্তু বর্তমানে সেটা সদস্য 32টা এবং সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। ন্যাটোর সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন। ন্যাটোর সদর দপ্তর কোথায়? ন্যাটোর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। তারপরে হচ্ছে ন্যাটোর বর্তমান মহাসচিবকে। ন্যাটোর বর্তমান মহাসচিব হচ্ছে মার্ক রুটে। আর ন্যাটোর মুসলিম সদস্য কারা কারা? তুরস্ক এবং আলবেনিয়া। একটা ব্যাপার আপনাদের বলে রাখি, যে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে, অথবা সেটা রাজনৈতিক প্রতিষ্ঠান হোক, সামরিক প্রতিষ্ঠান হোক, অর্থনৈতিক প্রতিষ্ঠান হোক, মাঝে মধ্যে প্রশ্ন আসে সদস্য রাষ্ট্র সম্পর্কিত, এবং এই সদস্য রাষ্ট্র সম্পর্কিত প্রশ্নগুলো কন্টিনিউয়াসলি আসতে দেখা যায় ন্যাটো থেকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। তো আমি চেষ্টা করব যে ন্যাটোভুক্ত সদস্য রাষ্ট্রগুলা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্রগুলা আপনাদের ক্লাসের মধ্যেই যেন মুখস্থ হয়ে যায়, সেই চেষ্টাটা আমি করব। তাহলে চলুন আমরা এখন দেখব হচ্ছে সদস্য রাষ্ট্রগুলা সম্পর্কে। তাহলে ন্যাটোর ক্ষেত্রে টোটাল সদস্য হচ্ছে 32টা, আমরা একটু আগে দেখে আসছি। আমরা এখানে অল্প অল্প করে লিখতে থাকবো। তাহলে ন্যাটোভুক্ত প্রথম সদস্য আমরা দিব হচ্ছে ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। এরপরে দিব হচ্ছে আমরা ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্র যেখানে থাকে সচরাচর দেখা যায় কানাডাও সেখানে থাকে। এরপরে আমরা 4 নাম্বার দিব হচ্ছে ফ্রান্স, জার্মানি, ইতালি। দেখেন এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে সমস্যা হয় অনেক। 32টা রাষ্ট্রই আমরা ইনশাআল্লাহ মনে রাখতে পারবো যদি আপনারা এভাবে ফলো করতে পারেন। তাহলে ইউএস এর সাথে কানাডা, তারপরে মনে রাখবো 3টা রাষ্ট্র, ফ্রান্স, জার্মানি আর হচ্ছে ইতালি। ফ্রান্স, জার্মানি, ইতালি, এই জিনিসগুলো পড়ার পরে আমরা চলে যাব হচ্ছে 3টা বাল্টিক রাষ্ট্রে। তো বাল্টিক রাষ্ট্র হচ্ছে 3টা, যেটাকে আমরা মনে রাখি লাইলি দিয়ে। কি দিয়ে? লাইলি। তাহলে লাইলির মধ্যে লাতে হচ্ছে আমাদের লাটভিয়া, এতে হচ্ছে মনে রাখবো আমরা এস্তোনিয়া, আর লিতে মনে রাখবো হচ্ছে লিথুয়ানিয়া। ওকে, স্পেলিং মিস্টেক হয়তো বা থাকতে পারে, বাট আমরা মনে রাখি লিথুয়ানিয়া। তারপরে হচ্ছে আমরা মনে রাখবো যে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রগুলো হচ্ছে 5টা। ফিডে আসুন, আপনারা জানেন। তাহলে 10 নম্বরে মনে রাখবো হচ্ছে ফিনল্যান্ড, ফিডে আসুন, তাই না? 11তে হচ্ছে ডেনমার্ক। আতে মনে রাখবো হচ্ছে আমরা আইসল্যান্ড। তারপরে সুতে মনে রাখবো হচ্ছে সুইডেন, আর এনে মনে রাখবো হচ্ছে আমরা নরওয়ে। ফিরে আসুন। ওকে, তারপরে আমরা কোনটা মনে রাখবো? আমরা এখানে মোটামুটি এখন পর্যন্ত 14টা রাষ্ট্রের নাম পড়ে ফেলছি। এখন আমরা মনে রাখবো হচ্ছে অনেকে কি করতে যায়, অনেকে বিবিএ করতে চায়, তাই না? তাহলে বিবিএ কি? বিবিএ দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা বেলজিয়াম, বুলগেরিয়া, আর এতে মনে রাখবো হচ্ছে আলবেনিয়া। আমরা একটু আগে দেখেছিলাম যে তুরস্ক এবং আলবেনিয়া এই দুইটা ছিল মুসলিম রাষ্ট্র। তো যখনই আপনি আলবেনিয়ায় চলে আসবেন, আপনি একই সাথে আরেকটা মুসলিম রাষ্ট্রের কথা মনে রাখবেন, যেটা হচ্ছে টার্কি। ওকে, তারপরে আমরা মনে রাখবো হচ্ছে 2টা এন। কি মনে রাখবো? 2টা এন মনে রাখবো।
একটু খেয়াল করেন, 18 তো বললাম তো, তারপরে মনে রাখবো দুইটা এন। একটা এনে মনে রাখবো হচ্ছে নেদারল্যান্ড, নেদারল্যান্ড, আর আরেকটা এনে মনে রাখবো উত্তর ম্যাসেডোনিয়া, তার মানে হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া, নর্থ ম্যাসেডোনিয়া। আচ্ছা, তারপরে মনে রাখবো হচ্ছে এস দিয়ে, এস, তিনটা এস আছে, একটা হচ্ছে স্পেন, একটা হচ্ছে স্লোভেকিয়া, স্লোভেকিয়া, আর একটা হচ্ছে স্লোভেনিয়া, স্লোভেনিয়া। তাহলে দুইটা এন মনে রাখলাম, তিনটা এস মনে রাখলাম, স্পেন, স্লোভেনিয়া এবং স্লোভেকিয়া। আচ্ছা, তারপরে মনে কাছে পিআর, তাহলে একদম অ্যালফাবেটিক লেটারে আমরা পড়তেছি। আমরা ফার্স্টে মনে রাখছি ইউকে, ইউএসএ, ইউএসএ যেখানে থাকে সেখানে কানাডা থাকে, ফ্রান্স, জার্মানি, ইতালি, তারপরে বাল্টিক রাষ্ট্র হচ্ছে তিনটা, লাইলি, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হচ্ছে পাঁচটা, ফিডে আসুন, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। অনেকে বিবিএ করতে চায় না, তাহলে বেলজিয়াম, বুলগেরিয়া, আলবেনিয়া। যখনই আলবেনিয়া তখনই একসাথে আপনি তুরস্ক মনে রাখবেন, কারণ এই দুইটাই হচ্ছে মুসলিম রাষ্ট্র। তারপরে দুইটা এন মনে রাখবো আমরা, নেদারল্যান্ড, নর্থ ম্যাসেডোনিয়া, তিনটা এস, স্পেন, স্লোভেকিয়া, স্লোভেনিয়া। এরপর হচ্ছে পিআর মনে রাখবো, পিআর কি মনে রাখবো, পিআর। তাহলে পিআরে আছে হচ্ছে পর্তুগাল, তারপরে থাকবে হচ্ছে পিতে আর থাকবে পোল্যান্ড, আর থাকবে কোনটা, আর থাকবে হচ্ছে রোমানিয়া, রোমানিয়া। ঠিক আছে, তাহলে দেখেন আপনার 26টা রাষ্ট্র কিন্তু মুখস্থ হয়ে গেছে অলরেডি, পর্তুগাল, পোল্যান্ড, রোমানিয়া, পিআর মনে রাখলাম। আচ্ছা, তো পিআর মনে রাখার পরে তারপর আমরা কোথায় যাব, তো অনেকগুলো রাষ্ট্র হচ্ছে আপনার মনে রাখতে হচ্ছে, অনেকগুলো রাষ্ট্র আপনার চেকে রাখতে হচ্ছে, তার মানে কি চেক প্রজাতন্ত্র, চেক। তাহলে যখনই আমি চেক লিখলাম, ক দিয়ে মনে রাখবেন হচ্ছে ক্রোয়েশিয়া, ক্রোয়েশিয়া। 28টা হয়ে গেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো এগুলোর মধ্যে চলে আসছে, নরমালি এখান থেকেই প্রশ্ন চলে আসবে আপনার, কিন্তু বাকিগুলো আমরা কমপ্লিট করার জন্য মনে রাখবো। যেমন 29 নাম্বার হচ্ছে আমাদের গ্রিস, তারপর হচ্ছে হাঙ্গেরি, হাঙ্গেরি। 31 নাম্বার হচ্ছে লুক্সেমবার্গ, লুক্সেমবার্গ। আর লাস্ট ওয়ান হচ্ছে 32 নাম্বার কি, মন্টেনিগ্রো, মন্টেনিগ্রো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 32টা আমরা ন্যাটোভুক্ত রাষ্ট্র মনে রাখতে পারলাম। আমার সাথে আরেকবার একটু রিভাইজ করেন, তাহলে দেখবেন সহজ হয়ে গেছে। তাহলে ইউকে পড়লাম, ইউএসএ যেখানে ইউএসএ সেখানে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, তারপরে আমাদের থাকবে হচ্ছে তিনটা বাল্টিক রাষ্ট্র, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, পাঁচটা স্ক্যান্ডিনেভিয়ান, ফিডে আসুন, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। বিবিএ করতে চায় অনেকে, তাহলে বেলজিয়াম, বুলগেরিয়া, আলবেনিয়া, যখনই আলবেনিয়া সাথে তুরস্ক পড়ে রাখবেন। দুইটা এন মনে রাখবেন, নেদারল্যান্ড, নর্থ ম্যাসেডোনিয়া, তিনটা এস, স্পেন, স্লোভেকিয়া, স্লোভেনিয়া। পিআর মনে রাখবেন, এরপরে পিআর, পর্তুগাল, পোল্যান্ড, রোমানিয়া। অনেকগুলো চেক রাখতে হচ্ছে, তাহলে চেক প্রজাতন্ত্র। তারপরে ক দিয়ে মনে রাখবেন ক্রোয়েশিয়া, আর বাকি চারটা গ্রিস, হাঙ্গেরি, লুক্সেমবার্গ আর হচ্ছে মন্টেনিগ্রো। এই হচ্ছে আমাদের টোটাল। এখন এটার সঙ্গে সঙ্গে আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রগুলো একসাথে মনে রাখেন তাহলে সবচেয়ে বেশি ইজি হয়, কারণ এর মধ্যে বেশিরভাগ রাষ্ট্রই কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। তো বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত রাষ্ট্রের সংখ্যা হচ্ছে টোটাল 27টা। ওকে, কয়টা টোটাল হচ্ছে 27টা। তাহলে কি কি আছে আমরা একটু খেয়াল করি। আপনি মনে রাখবেন যে আমি বক্স বক্স করে দিব, এই বক্স বক্স গুলো হচ্ছে আমাদের কিসের রাষ্ট্র, বক্স বক্স যেগুলো আমি করে দিব সেগুলো হচ্ছে আমাদের ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র, মনে রাখবেন। তাহলে দেখেন ইউকে, ইউএসএ এগুলো ইউরোপিয়ানের মধ্যে নাই, কানাডা নাই, ফ্রান্স আছে, ঠিক আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে, ইতালি আছে। তাহলে ফ্রান্স, জার্মানি, ইতালি আমরা তিনটা পড়ে ফেললাম। তারপরে তিনটা বাল্টিক রাষ্ট্রই আমাদের আছে, লাইলি, একটা হচ্ছে লাটভিয়া, একটা হচ্ছে এস্তোনিয়া, আর একটা হচ্ছে লিথুয়ানিয়া। ওকে, লাটভিয়া, এস্তোনিয়া আর হচ্ছে লিথুয়ানিয়া। আচ্ছা, তারপরে দেখেন আমাদের হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রতে আমরা চলে আসলাম। তাহলে ফিনল্যান্ড আছে, ফিনল্যান্ড আছে, ডেনমার্ক আছে। এখন মনে রাখবেন স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রের মধ্যে আইসল্যান্ড এবং হচ্ছে নরওয়ে, এই দুইটা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত নয়। স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রের মধ্যে আইসল্যান্ড এবং নরওয়ে এই দুইটা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নাই, আছে শুধু হচ্ছে সুইডেন।
আছে কোনটা? আছে হচ্ছে সুইডেন। আর এই আইসল্যান্ডের অপোজিটে আপনি মনে রাখবেন হচ্ছে আয়ারল্যান্ড। আইসল্যান্ডের অপোজিটে আপনি মনে রাখবেন কি, যে আয়ারল্যান্ড কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। মনে থাকবে? তাহলে এটা একটু আলাদা করে আপনি একটু মনে রাখবেন। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি, এরপরে আমরা যদি একটু দেখি, তাহলে এরপরে হবে হচ্ছে বিবিএ। বিবিএ এর মধ্যে খেয়াল করেন, এই যে বেলজিয়াম এবং বুলগেরিয়া এই দুইটা আছে, আলবেনিয়াও কিন্তু নাই, তুরস্কও কিন্তু নাই। মনে থাকবে? তাহলে এখান থেকে আমরা শুধু আমাদের বেলজিয়াম আর বুলগেরিয়াটা আমরা এখান থেকে মনে রাখবো। এরপরে দেখেন দুইটা এন পড়ছিলাম, এখান থেকে শুধু নেদারল্যান্ড আছে। আচ্ছা, তারপরে এস এর মধ্যে খেয়াল করেন, স্পেন আছে, স্লোভেকিয়াও আছে, আবার স্লোভেনিয়াও আছে, তিনটাই আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন পর্তুগাল, পি আর মনে রাখছিলাম না, পর্তুগাল, পোল্যান্ড, রোমেনিয়া তিনটাই আছে। পর্তুগালও আছে, পোল্যান্ডও আছে, আবার হচ্ছে রোমানিয়াও কিন্তু আছে। আচ্ছা, লাস্টে খেয়াল করেন চেক প্রজাতন্ত্র, এটাও আছে। আবার কত হচ্ছে ক্রোয়েশিয়া। আমরা জানি ক্রোয়েশিয়া হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্র। কোনটা? সর্বশেষ রাষ্ট্র হচ্ছে মূলত ক্রোয়েশিয়া। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে গ্রিস আছে, গ্রিসও আছে, আবার হাঙ্গেরিও কিন্তু আছে। তাহলে টোটাল আপনি কয়টা মনে রাখছেন খেয়াল করেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। আপনি টোটাল এখন পর্যন্ত 23টা রাষ্ট্র কিন্তু মনে রেখে ফেলছেন। আর হচ্ছে আমাদের টোটাল মনে রাখতে হবে আর হচ্ছে 4টা, তাই না? আর হচ্ছে আমাদের 4টা মনে রাখতে হবে। হ্যাঁ, আর হচ্ছে 4টা মনে রাখতে হবে। তাহলে কোনটা কোনটা আছে? লুক্সেমবার্গ অবশ্যই আছে, আর 3টা হচ্ছে এক্সট্রা আপনার একটু মনে রাখতে হবে। শেষ। তাহলে দেখেন কত সহজ হয়ে গেল জিনিসটা। আর হচ্ছে আমরা 3টা এক্সট্রা মনে রাখবো। একটা হচ্ছে, কোথায় মনে রাখবো, মাল্টা। 1 নাম্বার মনে রাখবো হচ্ছে মাল্টা। তারপরে মনে রাখবো অস্ট্রিয়া, আর লাস্টে মনে রাখবো হচ্ছে সাইপ্রাস। তাহলে এগুলা কি ভাই? এই সাদা দাগগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টা রাষ্ট্র আমরা মনে রাখতে পারলাম, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইউরোপীয় ইউনিয়নের 27টা রাষ্ট্র আমরা একসাথে, আমরা ন্যাটোর সাথে একসাথে আমরা পড়ে ফেললাম। আপনি এই ক্লিপটা আপনি বারবার একটু দেখতে থাকবেন, দেখবেন বাকি জিনিসগুলো আপনার অটো মুখস্থ হয়ে যাবে। আপনি একটু 3-4 বার আমার সঙ্গে সঙ্গে একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন হয়ে গেছে আপনার। ওকে, আমি আবার একটু ইউরোপিয়ান রাষ্ট্রগুলো একটু মনে করাই দিই আপনাকে। তাহলে ফ্রান্স, জার্মানি, ইতালি, তারপরে হচ্ছে 3টা হচ্ছে আমাদের কি রাষ্ট্র? বাল্টিক রাষ্ট্র, লাটভিয়া, এস্তোনিয়া আর হচ্ছে লিথুয়ানিয়া। তারপর স্ক্যান্ডিনেভিয়ানের মধ্যে আমরা যদি আসি, ফিনল্যান্ড, ডেনমার্ক, তারপরে সুইডেন, আইসল্যান্ড আর নরওয়ে কিন্তু নাই। আইসল্যান্ডের পরিবর্তে আমরা মনে রাখবো কোনটা? আয়ারল্যান্ড। আচ্ছা, তারপরে আছে কোনটা? বিবিএ করে, তার মানে বেলজিয়াম আর বুলগেরিয়া, আলবেনিয়াটা আর কি কিন্তু নাই। একটা এন আছে, নেদারল্যান্ড। এস আছে 3টাই, স্পেন, স্লোভেকিয়া, স্লোভেনিয়া। পি আর পড়ছিলাম, সব আছে, পর্তুগাল, পোল্যান্ড, রোমানিয়া। এরপরে চেক করতে হয়। আর কত হচ্ছে ক্রোয়েশিয়া, এটা সর্বশেষ রাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নের। গ্রিস আছে, হাঙ্গেরি, লুক্সেমবার্গ, আর 3টা মাল্টা, অস্ট্রিয়া, সাইপ্রাস। ওকে, এই হচ্ছে আমাদের 27টা রাষ্ট্র। নেক্সট আমরা চলে যাই, বাংলাদেশ আইসিসিপিআর এর স্বাক্ষরকারী একটা দেশ। আইসিসিপিআর এর পূর্ণরূপ কি? এটার অ্যান্সার হবে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। তার মানে এই যে চুক্তি, এই চুক্তির মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত অধিকার এবং নাগরিকদের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, এই জিনিসগুলোর সুরক্ষা দিয়ে থাকে। এখন এই আইসিসিপিআর এই চুক্তিটা গৃহীত হয় কত সালে? গৃহীত হয় 1966 সালে, কার্যকর হয় 10 বছর পরে 1976 সালে। অন্যদিকে বাংলাদেশ এটা অনুমোদন করে 2000 সালে। ঠিক আছে, এই 3টে একটু মনে রাখেন। কোন সংস্থা এটা তদারকি করে? এটা তদারকি কিন্তু করে থাকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। ওকে, এটা তদারকি কে করে থাকে? এটা তদারকি করে থাকে হচ্ছে জাতিসংঘের ইউএন হিউম্যান রাইটস কমিটি, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটি।
কমিটি। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস আমরা আইসিসিপিআর থেকে মনে রাখবো অবশ্যই। এরপরে গ্রিনল্যান্ড কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত? আমরা জানি গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অন্তর্ভুক্ত। গ্রিনল্যান্ডের রাজধানী হচ্ছে নিউক। আর গ্রিনল্যান্ডের অধিবাসীরা কি নামে পরিচিত? গ্রিনল্যান্ডের অধিবাসীরা হচ্ছে এস্কিমো নামে পরিচিত। ওকে, গ্রিনল্যান্ডের অধিবাসীরা কি নামে পরিচিত? গ্রিনল্যান্ডের অধিবাসীরা হচ্ছে এস্কিমো নামে পরিচিত। ওকে, তারপরে দেখি আমরা, আর এটা হচ্ছে গ্রিনল্যান্ডের রাজধানী কোনটা? নিউক। নিউক না, আসলে এটা হচ্ছে নুক, মানে একটু অদ্ভুত প্রোনাউন্সিয়েশনটা, নুক বলতে পারি আমরা, নুক, নিউক, নুক। ওকে, এরপরে দেখি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়। এই ঐতিহাসিকের নাম কি? এই ঐতিহাসিকের নাম হচ্ছে লরেন্স জিরিং। এবং লরেন্স জিরিং এর কয়েকটা বই আছে এরকম, যে মুজিব থেকে এরশাদ, তারপরে হচ্ছে মুজিব, এরশাদ, হাসিনা, এই ধরনের কিছু বই লরেন্স জিরিং কিন্তু লিখেছিলেন। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে লরেন্স জিরিং। এরপরে দেখি আমরা জাতিসংঘের বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কোনটা? বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী হচ্ছে ইউএনটিএসও। এটা কোথায় কর্মরত ছিল? এটা মধ্যপ্রাচ্যে, এবং এটা এখনো আছে, এটা মধ্যপ্রাচ্যে কর্মরত ছিল। এখন এখান থেকে কয়েকটা জিনিস, যেমন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন যদি আমরা বলি, এই পর্যন্ত 43টি দেশে 63টা মিশনে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কিন্তু অংশগ্রহণ করছে। ওকে, একটা এমসিকিউ। 2 নম্বর এমসিকিউ আমরা একটু মনে রাখবো যে বর্তমানে জাতিসংঘের কয়টা মিশন কর্মরত অবস্থায় আছে? বলা হয়ে থাকে টোটাল 11টা মিশন কর্মরত অবস্থায় আছে। তো যাই হোক, মনস্কো, এই মনস্কোটা কোথায় কর্মরত আছে? তারা আছে হচ্ছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে। ইউনিফিল, এলে মনে রাখবো আমরা লেবানন। তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অনেকগুলো তো মিশন আছে বর্তমানে, কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন 4টা নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি। তাহলে ইউএন মিস এসএস মানে হচ্ছে সাউথ সুদান বা দক্ষিণ সুদানে তারা কর্মরত আছে, সাউথ সুদান। আর ইউএনটিএসও এটা হচ্ছে মধ্যপ্রাচ্যে আছে, এটা মধ্যপ্রাচ্য। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কবে থেকে শুরু হয়? আমরা মনে রাখবো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রথম মিশনটা চালু হয় 1948 সালে, যেটার নাম কিন্তু ছিল ইউএনটিএসওই কিন্তু ছিল। ওকে, সেটা মধ্যপ্রাচ্যে যখন প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়, সেটাকে কেন্দ্র করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন প্রথম কার্যক্রম শুরু করে। এবার প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ সর্বপ্রথম কবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে? অ্যান্সার হবে 1988। কোন বাহিনী? সেনাবাহিনী অংশগ্রহণ করে। সেই মিশনের নাম কি? সেই মিশনের নাম ছিল ইউনিমগ। ইউনিমগ কোথায় কার্যকর ছিল? এই ইরান ইরাক যুদ্ধ। ইরান ইরাক যুদ্ধ যখন হচ্ছিল 1988 সালে, তখন বাংলাদেশ থেকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে। এরপরে প্রশ্ন আসতে পারে বাংলাদেশ পুলিশ কবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে প্রথম? অ্যান্সার হবে 1989 সালে। কোথায়? নামিবিয়াতে। নামিবিয়াতে। এবার আরো স্পেসিফিক্যালি বলে ফেললাম, বাংলাদেশ নারী পুলিশ তারা সর্বপ্রথম 1999 সালে পূর্ব তিমুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে। কোথায়? পূর্ব তিমুরে। তাহলে এই কয়েকটা ইনফরমেশন আমরা অবশ্যই মনে রাখবো। এরপরটা দেখি, প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? এটার অ্যান্সার হবে হচ্ছে ভার্সাই চুক্তি। তবে এখানে কয়েকটা কথা আছে। দেখেন, প্রথমে বলা আছে হচ্ছে প্যারিস চুক্তি। এই প্যারিস চুক্তিটা মেইনলি স্বাক্ষরিত হয় 1783 সালে, এবং এই প্যারিস চুক্তির মাধ্যমে, বা এটাকে কিন্তু প্রথম ভার্সাই চুক্তিও বলা হয়, এটাকে কিন্তু বলা হয় প্রথম ভার্সাই চুক্তিও বলা হয় এই প্যারিস চুক্তিকে। তো 1783 সালে এই চুক্তির মাধ্যমে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে থাকে, মনে থাকবে। এবার এই ভার্সাই চুক্তি আসলে দ্বিতীয় ভার্সাই চুক্তি। তো এই দ্বিতীয় ভার্সাই চুক্তিটা হয় 1919 সালে, যখন প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানিকে ক্ষতিপূরণ দানে বাধ্য করা হয়, এবং এই চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়। বুঝতে পারলেন? তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে শুধু প্যারিস চুক্তি, তাহলে আপনি বলবেন এটা প্রথম ভার্সাই চুক্তি। এটা মনে রাখবেন, যেটার মাধ্যমে ইউএসএ স্বাধীনতা লাভ করে। আর শুধু এখানে ভার্সাই চুক্তি যেহেতু বলা হয়েছে, এই জন্য এটাকে আমরা দ্বিতীয় ভার্সাই চুক্তি মেনে নিব, এবং আমরা ধরে নিব যে এটার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়।
আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা আসতে পারে প্যারিস শান্তি চুক্তি। আরেকটা মনে রাখবেন কি, প্যারিস শান্তি চুক্তি। এই প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1973 সালে, এবং এই চুক্তির মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয়। তাহলে তিনটা চুক্তির নাম আমরা একটু মনে রাখবো। পারমাণবিক বোমা তৈরিতে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহীত প্রকল্পের নাম ছিল ম্যানহাটন প্রকল্প। এটা একটু ওলটপালট হয়ে গেছে আসলে, এটা হচ্ছে নেক্সট এমসিকিউটা আগে চলে আসছে। যাই হোক, ম্যানহাটন প্রকল্প, এবং এই প্রজেক্টের প্রধান ছিলেন ওপেনহাইমার, রবার্ট ওপেনহাইমার, খুবই পরিচিত একজন মানুষ। এরপরে আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন দান করেছিলেন? এটার নাম হচ্ছে হ্যারি এস ট্রুম্যান। ওকে, হ্যারি এস ট্রুম্যান, তিনি ছিলেন ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তো আমরা জানি যে 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট, 6 আগস্টে ফেলা হয় হচ্ছে হিরোশিমাতে পারমাণবিক বোমা, আর 9 আগস্টে ফেলা হয় হচ্ছে নাগাসাকিতে। বোমার নাম ছিল, হিরোশিমাতে পড়ছিল হচ্ছে লিটল বয়, আর এটার নাম ছিল হচ্ছে ফ্যাটম্যান। আর একটু আগে দেখছিলাম যে এই যে পারমাণবিক বোমার এই প্রকল্পর নাম ছিল ম্যানহাটন প্রজেক্ট, এবং প্রধান ছিলেন কিন্তু ওপেনহাইমার। এরপরে দেখি নানকিন চুক্তিটা আমরা একটু পরে পড়তেছি। ওডিএস মানে ওজোন ডিপ্লিশন সাবস্টেন্সের ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? এটা মনে রাখবেন, ওজোন ডিপ্লিশন সাবস্টেন্স, এটার ক্ষেত্রে মনে রাখবেন মন্ট্রিল প্রোটোকল। এবার মনে রাখবেন কিয়োটো প্রোটোকল কোথায় ইম্পর্টেন্ট। যদি বলা হয়তো গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমানোর জন্য কোন প্রোটোকল স্বাক্ষরিত হয়, তখন অ্যান্সার হতো কিয়োটো। কিভাবে মনে রাখবেন? আমরা জানি যে মানে সবচেয়ে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা? কার্বন ডাই অক্সাইড। তাহলে সিতে কার্বন ডাই অক্সাইড, আর কার্বন ডাই অক্সাইড কিয়োটো, কার্বন কিয়োটো, এভাবে মনে রাখবেন। এটা বারবার পরীক্ষায় আসে, এই জন্য একটু এমফাসাইজ করলাম আমি। তারপরে দেখি রামসার কনভেনশন। আপনারা জানেন যে রামসার এই এলাকাটা অবস্থিত কিন্তু ইরানে, এবং এই রামসার কনভেনশন এটা মূলত জলাশয় এবং জলাভূমি সংরক্ষণ বিষয়ক একটা প্রোটোকল বা কনভেনশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা কনভেনশন। তো প্রোটোকল, কনভেনশন, চুক্তি, এই সবগুলোর মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে। আমি এটা নিয়ে আলাদা একটা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব, এখন না, আপাতত বিসিএস এর প্রশ্ন সলভের প্লেলিস্ট আমি কমপ্লিট করি। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা আসি। আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়? আফিম যুদ্ধ সংঘটিত হয়, মনে রাখবেন, চীন এবং ইংল্যান্ডের মধ্যে। কত সালে? 1842 সালে। আচ্ছা, এখানে একটা কাহিনীটা আমরা একটু মনে রাখি। আমরা এখানে মনে রাখবো যে ব্রিটিশ মানে ইংল্যান্ডের যে কোম্পানি ছিল সেটা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করত? তারা বাংলা থেকে বা বঙ্গদেশ থেকে চীনে আফিম রপ্তানি করত। তাহলে চীনে ড্রাগ এডিকশনের পরিমাণ অনেক বেড়ে গেল। তখন তৎকালীন চীনের যে শাসকরা ছিল তারা কি করলো? 1839 সালে এই আফিমের রপ্তানি বন্ধ করে দিল। ইংল্যান্ড আর রপ্তানি করতে পারবে না আফিম। তো এই তাদের ব্যবসায় তো একটা ভাটা পড়লো, তাদের তো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, যার জন্য চীন এবং ইংল্যান্ড একটা যুদ্ধে জড়িয়ে পড়লো, যেই যুদ্ধের নাম ছিল আফিম যুদ্ধ, যেটা হয় 1842 সালে। দুঃখজনকভাবে আফিম যুদ্ধে চীন পরাজিত হয়, এবং এর জন্য হংকংকে ব্রিটেনের কাছে দিয়ে দিতে হয়। পরবর্তীতে যেটা দেখা যায়, 1898 সালে চীন হংকংকে লিজ দিতে বাধ্য হয়। তার কাছে? ইংল্যান্ডের কাছে, 100 বছরের জন্য। এবং 1997 সালের পহেলা জুলাই আবার কি করলো? ওই যে 100 বছর ফিল আপ হয়ে গেল, তখন ব্রিটেন হংকংকে চীনের কাছে হস্তান্তর করলো। ওকে, তাহলে আমরা এখানে লিখে রাখলাম যে হংকং হস্তান্তর। এই কয়েকটা জিনিস আপনারা একটু মনে রাখবেন, তাহলেই ভালো হবে। এরপরে আসি, কেপ ভার্দে দ্বীপরাষ্ট্রটি কোথায় অবস্থিত? কেপ ভার্দে দ্বীপরাষ্ট্রটি অবস্থিত হচ্ছে পশ্চিম আফ্রিকায়। কয়েকদিন আগে স্পেনের সাথে দারুণ একটা খেলা দিচ্ছে কেপ ভার্দে, তাই না? তো পশ্চিম আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা দেশ আমরা যদি মনে রাখতে চাই, আমরা মনে রাখবো হচ্ছে নাইজেরিয়ার কথা মনে রাখবো। তারপরে মনে রাখবো হচ্ছে সেনেগালের কথা, আর হচ্ছে ঘানা। সবচেয়ে গুরুত্বপূর্ণ পশ্চিম আফ্রিকার এই তিনটা দেশের কথা আমরা মনে রাখবো।
তারপরে আমরা একটু দেখি নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়। এটার উত্তর হবে হচ্ছে ওয়েস্টার্ন সাহারা। ঠিক আছে, এটা উত্তর কোনটা? এটার উত্তর হবে হচ্ছে ওয়েস্টার্ন সাহারা। ওকে, এটার উত্তর হবে কোনটা? এটার উত্তর হবে হচ্ছে ওয়েস্টার্ন সাহারা। ওকে, এখন এই ওয়েস্টার্ন সাহারা তারা স্পেনের কাছ থেকে কবে স্বাধীনতা লাভ করে? 1975 সালে। 1975 সালে শেখ মুজিবুর রহমান যখন নিহত হলেন 1975 সালে, তখন পশ্চিম সাহারা স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ওকে, পশ্চিম সাহারার সাথে কোন দেশের বিরোধ বিদ্যমান? মরক্কোর বিরোধ বিদ্যমান। কোন দেশের বিরোধ বিদ্যমান? মরক্কোর বিরোধ কিন্তু এখনো বিদ্যমান। আচ্ছা, এবং এই পশ্চিম সাহারার যেই গোষ্ঠীটা স্বাধীনতাকামী, যারা মরক্কোর সাথে বিদ্রোহে লিপ্ত আছে, তাদের নাম হচ্ছে পলিসারিও ফ্রন্ট। একটু মনে রাখবো আমরা, পলিসারিও ফ্রন্ট। এটা হচ্ছে পশ্চিম সাহারার স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী। জাতিসংঘ সনদ কবে স্বাক্ষরিত হয়? জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় হচ্ছে 26 জুন 1945 সালে। আচ্ছা, এবং আমরা জানি যে 51টা দেশ কিন্তু এই সনদে 50টা দেশ হচ্ছে এই সনদে স্বাক্ষর করে। ওকে, জাতিসংঘ সনদ কবে কার্যকর হয় যদি বলা হয়, তখন অ্যান্সার হবে 24 অক্টোবর। 24 অক্টোবর 1945। এবং আমরা জানি যে আমরা জাতিসংঘ দিবস হিসেবে কিন্তু 24 অক্টোবরটাকেই পালন করে থাকি। তাহলে কবে স্বাক্ষরিত হয় বললে? 26 জুন। কবে কার্যকর হয়? 24 অক্টোবর। এজন্য 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। সনদ স্বাক্ষরের স্থান কোথায়? সনদ স্বাক্ষরিত হয় কিন্তু যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। সান ফ্রান্সিসকোতে, ইউএস এর সান ফ্রান্সিসকোতে। অন্যদিকে সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্কের ম্যানহাটনে। নিউ ইয়র্কের ম্যানহাটনে। ওকে, আচ্ছা, প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টা ছিল? প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল হচ্ছে 51টা। আমরা জানি পোল্যান্ড কিন্তু এই 26 জনে অংশগ্রহণ করতে পারে নাই, তারা সনদে স্বাক্ষর করতে পারে নাই। তারপরও পোল্যান্ডকে কিন্তু প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে বিবেচনা করা হয়। বর্তমান সদস্য কয়টা? 193টা। সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান অথবা সাউথ সুদান আমরা বলতে পারি। বর্তমান মহাসচিবকে অ্যান্তোনিও গুতারেস। বর্তমান মহাসচিব হচ্ছে অ্যান্তোনিও গুতারেস, শুধু গুতারেস লিখলাম। দাপ্তরিক ভাষা কয়টা? দাপ্তরিক ভাষা হচ্ছে 6টা, তাই না? আর কার্যকর দাপ্তরিক ভাষা হচ্ছে 2টা, আমরা মনে রাখবো। একটা হচ্ছে ইংলিশ এবং আরেকটা হচ্ছে ফ্রেঞ্চ। এই দুটো হচ্ছে দাপ্তরিক মানে কার্যকর দাপ্তরিক ভাষা। ওকে, কার্যকর দাপ্তরিক ভাষা। ওকে, তারপরে নিম্নোক্ত কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়? এটা নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি আমরা জানি এটার অ্যান্সার হবে সুইজারল্যান্ড। তারপরে আমরা দেখি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটা? যদি বলে অর্থনৈতিক জোট, তখন অ্যান্সার হবে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন। ওকে, তখন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তারপর ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কত সালে? 1993 সালে। সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে। বেলজিয়ামের ব্রাসেলসে হচ্ছে এটা সদর দপ্তর। বর্তমান সদস্য কয়টা? বর্তমান সদস্য হচ্ছে 27টা। এরপরে দেখেন, এই যে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন, এটা কিন্তু শুরু থেকেই ইউরোপিয়ান ইউনিয়ন ছিল না। এটার আগে নাম ছিল, এটা একটু চেঞ্জ হবে, এটা হবে ইসিএসি, ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি। ইউরোপিয়ান কোল অ্যান্ড স্টিল কমিউনিটি। এবং এই হিসাবে এটা প্রতিষ্ঠিত হয় 1951 সালে। পরবর্তীতে রোম চুক্তির মাধ্যমে 1958 সালে এটার নাম হয়ে গেল ইউরোপিয়ান ইকোনমিক কমিটি। রোম চুক্তির মাধ্যমে 1958 সালে এই ইসিএসির নাম পরিবর্তিত হয়ে গেল কি? ইউরোপিয়ান ইকোনমিক কমিটি। তারও পরবর্তীতে 1965 সালে ব্রাসেলস চুক্তির মাধ্যমে সেটার নাম হয়ে যায় ইউরোপিয়ান কমিউনিটি। তখন আর মাঝখানে ইকোনমিক কথা আর থাকলো না। এবং লাস্টে ইউরোপিয়ান ইউনিয়ন নাম হয় কবে? 1993 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে। আপনাকে জিজ্ঞাসা করতে পারে ম্যাস্ট্রিক্ট চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? অ্যান্সার হবে 1992। কিন্তু যদি বলে যে ইউরোপিয়ান ইউনিয়ন কবে প্রতিষ্ঠিত হয়,
তখন হবে 1993, কারণ আমরা জানি যে চুক্তি স্বাক্ষরিত হওয়া থেকে শুরু করে চুক্তি কার্যকর হতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। ওকে, তো যখনই ম্যাস্ট্রিক্ট চুক্তি কার্যকর হয়ে গেল তখনই আলটিমেটলি আমরা ইউরোপিয়ান ইউনিয়ন নামটা পেয়ে গেলাম। সেনজেনভুক্ত দেশ কয়টা? আমরা জানি সেনজেনভুক্ত দেশ আছে 29টা, আর ইউরো মুদ্রা গ্রহণকারী দেশ হচ্ছে 20টা। এই কয়েকটা জিনিস আমরা মনে রাখবো। দেশগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, 27টা দেশ। তারপরে নিম্নোক্ত কোন দেশটি 5 আইসের অন্তর্ভুক্ত নয়? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের ফ্রান্স, কারণ আমরা জানি 5 আইস এটা কোন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? ইউকে ইউএসএ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, এবং এটা আসলে একটা গোয়েন্দা সংস্থা বলতে পারি, একটা গোয়েন্দা কোলাবোরেশন বলতে পারি। প্রত্যেকটা দেশ গোয়েন্দা রিলেটেড তথ্য দিয়ে অথবা ইম্পর্টেন্ট কিছু স্পর্শকাতর তথ্য দিয়ে তাদের সিকিউরিটি কনফার্ম করে, সিকিউরিটি নিশ্চিত করে। তো যাই হোক, এই যে 5 আইস, এই 5 আইসের মধ্যে আছে ইউকে, তারপর আছে ইউএসএ, যেখানে ইউএসএ সচরাচর সেখানে কানাডা থাকে, আর লাস্টে থাকে হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার পাশে হচ্ছে নিউজিল্যান্ড। শেষ মনে থাকবে আমাদের, আশা করি নিউজিল্যান্ড। এরপরে কোনটা? এরপরে হচ্ছে কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ, অর্থনীতিবিদ অমর্ত্য সেন এটা কোন গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন? এটার অ্যান্সার হবে হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। অ্যান্সার কি হবে? ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন? 1998 সালে নোবেল পুরস্কার লাভ করেন। কোন বিষয়ে গবেষণার জন্য? দারিদ্র্য এবং দুর্ভিক্ষ। দারিদ্র্য এবং দুর্ভিক্ষ। দ্য আইডিয়া অফ দ্য জাস্টিস এটা কার লেখা? এটা কিন্তু অমর্ত্য সেনের লেখা, এটা হচ্ছে অমর্ত্য সেনের লেখা। আর এ থিওরি অফ জাস্টিস যদি বলা হয় তখন অ্যান্সার হবে হচ্ছে জন রলস। তাহলে দুইটা ইম্পর্টেন্ট বই আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। দ্য আইডিয়া অফ দ্য জাস্টিস এটা অমর্ত্য সেনের, থিওরি অফ দ্য জাস্টিস বললে জন রলস। নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য নয়? এটার অ্যান্সার হবে হচ্ছে আজারবাইজান। তো আমরা এটা একটু ভালো করে দেখার চেষ্টা করব, একটু খেয়াল করি আমরা। এই যে আমরা কান্ট্রিগুলো এখানে দেখাচ্ছি এই সবগুলো হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের অন্তর্ভুক্ত। তো এই যে এসসিও, ওকে, এই এসসিও এটা প্রতিষ্ঠিত হয় কত সালে? 2001 সালে কিন্তু এটা গঠিত হয়। তো এটার বর্তমান সদস্য কয়টা? বর্তমান সদস্য হচ্ছে 10টা। সর্বশেষ সদস্য কোনটা? 10 বেলারুশ, 10 বেলারুশ। ওকে, এটা সদর দপ্তর কোথায়? চীনের বেইজিং এ, চীনের বেইজিং এ হচ্ছে এটা সদর দপ্তর। এখন আমরা মনে রাখবো এই 10টা রাষ্ট্র আমরা কিভাবে মনে রাখি একটু খেয়াল করি আমরা। আমরা এই জিনিসটা একটু বড় করতে পারি আর একটু, তাহলে বুঝতে সুবিধা হবে তো আপনাদের জন্য এই ম্যাপটা। তাহলে এখানে যদি আমরা এই ম্যাপটার দিকে একটু খেয়াল করি, এখানে দেখেন কোন কোন রাষ্ট্র আছে, খুবই মানে সবগুলো রাষ্ট্র দেখেন পাশাপাশি কিন্তু অবস্থিত আছে। তাহলে প্রথমে যেটা হবে, প্রথমে আমাদের মনে রাখতে হবে যে এসসিও চীনের বেইজিং এ অবস্থিত, তার মানে অবশ্যই চায়না আছে এখানে। তো চায়না এবং রাশিয়া তারা কিন্তু এখন একসাথে থাকার চেষ্টা করতেছে। তো চায়না যেখানে আছে রাশিয়াও সেখানে আছে। আমরা ব্রিক্স এর কথা চিন্তা করতে পারি। তো ব্রিক্স এর মধ্যে দেখেন, ব্রিক্স এর মধ্যে কিন্তু ইন্ডিয়া ছিল, তাই না? তাহলে এখানেও কিন্তু ভারত বা ইন্ডিয়া কিন্তু আছে। তো ইন্ডিয়ার সাথে তার বন্ধু পাকিস্তানও কিন্তু আছে, জিগরি দোস্ত নাকি? তো যাই হোক, তো ইন্ডিয়ার সাথে পাকিস্তানও কিন্তু আছে, তাহলে এসসিওর মধ্যে। ওকে, এরপরে আমরা একটু খেয়াল করি, রাশিয়া যখন আমরা পড়ছি আমরা একটু মনে রাখবো যে সর্বশেষ সদস্য হচ্ছে বেলারুশ, তাহলে এটা মনে রাখাও ইজি হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার পাকিস্তান যেহেতু আছে আরো কিছু স্থান আছে এখানে। স্থান কি কি স্থান আছে দেখো? কাজাকিস্তান, তারপরে আছে হচ্ছে কিরগিস্তান, কাজাকিস্তান আছে, এরপরে আছে হচ্ছে কিরগিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান। একটু খেয়াল করুন মাঝখানে দেখেন ইরান এবং হচ্ছে এই যে উজবেকিস্তান, এই দুটার মাঝখানে দুইটা কান্ট্রি আছে। এর মধ্যে একটা হচ্ছে তুর্কমেনিস্তান আর একটা হচ্ছে আফগানিস্তান। এই দুইটা কিন্তু এসসিও এর সদস্য না, মনে থাকবে। তাহলে ইরান এবং এই যে উজবেকিস্তানের মাঝখানে আফগানিস্তান আর তুর্কমেনিস্তান আছে, এই দুইটা কিন্তু এসসিও এর সদস্য নয়, এটা মনে রাখতে হবে। তাহলে কাজাকিস্তান আছে, কিরগিস্তান আছে, উজবেকিস্তান আছে, তারপর হচ্ছে তাজিকিস্তান আছে, তাজিকিস্তান আছে, আর হচ্ছে পাকিস্তান তো অলরেডি আছে, আর আছে হচ্ছে ইরান, এটা আমরা আগেই পড়ছি, আর আছে কি ইরান। এই হচ্ছে 10টা। তাহলে চায়না, রাশিয়া, বেলারুশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরপরে কি আরো কিছু স্থান আছে।
তাহলে তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, উজবেকিস্তান, হ্যাঁ উজবেকিস্তান, আর হচ্ছে কোনটা, বেলারুশ, আর ইরান তো আমরা অলরেডি পড়েই ফেলছি। হ্যাঁ ইরান তো আমরা অলরেডি পড়ে ফেলছি, এই তো হয়ে গেল। আর হচ্ছে তাজিকিস্তান, এখানে যে কটা বললাম, চায়না, রাশিয়া, বেলারুশ, ইরান। চায়না হচ্ছে 1 নাম্বার, রাশিয়া 2 নাম্বার, বেলারুশ 3 নাম্বার, ইন্ডিয়া 4, পাকিস্তান 5, ইরান 6, তাজিকিস্তান 7, উজবেকিস্তান 8, কাজাকিস্তান 9, আর কিরগিজস্তান হচ্ছে 10। এই তো, এই হচ্ছে আমাদের 10টা রাষ্ট্র। এখন আপনি একটু মনে রাখবেন যে এখানে 2টা রাষ্ট্র আছে, একটা হচ্ছে আফগানিস্তান এবং আরেকটা হচ্ছে আমাদের মঙ্গোলিয়া। এই যে আফগানিস্তান এবং আরেকটা হচ্ছে মঙ্গোলিয়া, এই দুটো হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্র। ওকে, এটা একটু মনে রাখবেন। এই দুটো কি রাষ্ট্র? এই দুটো হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্র। এই দুটো হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্র। কি রাষ্ট্র এই দুটা? এই দুটো হচ্ছে পর্যবেক্ষক রাষ্ট্র। তাহলে পর্যবেক্ষক রাষ্ট্র কি কি আছে? একটা হচ্ছে আফগানিস্তান এবং আরেকটা হচ্ছে আমাদের মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া। ওকে, এরপরে আমরা একটু খেয়াল করি, ভারত পাকিস্তানের মধ্যে ইন্দুস ওয়াটার ট্রিটি IWT কত সালে স্বাক্ষরিত হয়? এটার অ্যান্সার আসলে হবে হচ্ছে 1960। 1960 সালে মূলত এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। এবং এই চুক্তি স্বাক্ষরের স্থান ছিল কোথায়? এই চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় কোথায় বসে? এই চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় হচ্ছে পাকিস্তানের করাচিতে বসেই। ওকে, পাকিস্তানের করাচিতে বসেই কিন্তু এই চুক্তিটা মূলত স্বাক্ষরিত হয়। তো এবং এই চুক্তি স্বাক্ষরে অংশ নিয়েছিল কারা কারা? 1960 সাল, তখন কিন্তু পাকিস্তানে ছিল আইয়ুব খান। ওকে, এবং ভারতে ছিল তখন জওহরলাল নেহেরু। তো এই দুইজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, একজন আইয়ুব খান এবং আরেকজন হচ্ছে জওহরলাল নেহেরু, তারাই কিন্তু এই চুক্তিটা স্বাক্ষর করছে। এবং এই চুক্তির আসলে প্রধান বিষয়বস্তু কি ছিল? প্রধান বিষয়বস্তু ছিল হচ্ছে সিন্ধু নদের আশেপাশে কিছু নদী ছিল, সিন্ধু নদের অববাহিকা বরাবর কিছু নদী ছিল। এই নদীগুলোর মধ্যে কোন নদীর ভাগ কে নিবে? তখন দেখা যায় যে পূর্বাঞ্চলীয় বা পূর্ব অঞ্চলের 3টা নদী, যেমন ইরাবতী ছিল, বিপাশা ছিল, শতদ্রু নদী ছিল, এদের ভাগ পাইল হচ্ছে ইন্ডিয়া। অন্যদিকে পশ্চিমাঞ্চলের কিছু নদী ছিল, যেমন সিন্ধু, তারপর ঝিলম, চেনব, এই নদীগুলোর নিয়ন্ত্রণ পাইছে হচ্ছে পাকিস্তান। সেটাই ছিল ইন্দুস ওয়াটার ট্রিটি। একটু মনে রাখলেই যথেষ্ট আপনাদের। 1960 সাল মনে রাখবেন। আর হচ্ছে চুক্তি স্বাক্ষরের স্থান কোথায়? করাচি। কারা অংশগ্রহণ করছিল? চুক্তি স্বাক্ষর করছিল হচ্ছে জওহরলাল নেহেরু এবং আইয়ুব খান। এবং এই চুক্তিতে মধ্যস্থতা করে, আমরা দেখি যে প্রত্যেকটা চুক্তিতে কিন্তু একটা মধ্যস্থতাকারী রাষ্ট্র বা প্রতিষ্ঠান থাকে। এই চুক্তিতে মধ্যস্থতা কারা করছিল? বিশ্ব ব্যাংক। ওকে, ওয়ার্ল্ড ব্যাংক মধ্যস্থতা করছিল। হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? আমরা জানি তিনি ছিলেন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? মুসলিম লীগ। মুসলিম লীগের সাথে সম্পৃক্ত। এটা ওই সময় রিসেন্ট ইনফো ছিল, এখন গুরুত্বপূর্ণ না। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এর প্রতিষ্ঠাতাকে? আব্দুল্লাহ অচালান। আমরা জানি পিকেকে এরা হচ্ছে কুর্দিস্তান গোষ্ঠীর স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠী। তো তারা কোথায় কোথায় কার্যকর? মেইনলি তারা ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া, এই এলাকাগুলোতে তারা মূলত মানে কি আছে, তৎপর আছে। প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয়? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে, মানে বিগত কোন একটা বিসিএস এ এই প্রশ্নটা আসছিল, সেখান থেকে রিপিট চলে আসছে। তো এটা অ্যান্সার হবে হচ্ছে চীন। তো আপনাদের ক্লাসটি আমরা আজকে এই পর্যন্তই শেষ করব। আমরা আন্তর্জাতিক 49তম বিসিএস এর প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করলাম। ইনশাল্লাহ আমরা সামনে যতগুলো বিসিএস এর প্রশ্নগুলো যেগুলো আছে আমাদের বাকি 48 থেকে শুরু করে, সেগুলো আস্তে আস্তে ভিডিও আপনারা পেয়ে যাবেন। ক্লাসটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন। এগুলো আমাদের হচ্ছে মোটিভেট করে এবং
আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা, আপনারা কোন বিষয়ের ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, ভালো করে পড়াশোনা করুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।